অনেক অনেক বছর আগে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল চন্দ্রবন। চারদিকে শান্ত প্রকৃতি, পাখির ডাক, নদীর কলকল শব্দ, সব মিলিয়ে যেন স্বর্গের মতো। কিন্তু এই শান্ত গ্রামের বুকের ভেতর লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার রহস্য, যার কথা কেউ প্রকাশ্যে বলতে সাহস পেত না। চন্দ্রবনের পাশে ছিল এক বিশাল জঙ্গল, নাম কালো জঙ্গল। দিনের আলোয় জঙ্গল যতই সুন্দর দেখাক, রাত নামলেই সে জঙ্গল হয়ে উঠত মৃত্যুর রাজ্য। বহু বছর ধরে সেই জঙ্গলে মানুষ গেলে আর ফিরে আসত না। গরু ছাগল চড়াতে গেলে হঠাৎ উধাও হয়ে যেত। কেউ শুধু রক্তের দাগ দেখত, কেউ বা ছেঁড়া কাপড়, আর কিছুই না। গ্রামবাসীরা ফিসফিস করে বলতো, ওই জঙ্গলে রাক্ষস আছে, মানুষের মাংস খায়, রাতে তার গর্জনে পাহাড় কেঁপে ওঠে। কিন্তু ভয়ের মাঝেও একজন মানুষ ছিল যে প্রতিদিন সেই জঙ্গলে যেত, নির্ভয়ে নীরবে। সে ছিল এক গরিব কাঠুরে। তার নাম ছিল মাধব। মাধব ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষ। মাটির ঘর, ছেঁড়া কাপড়, পায়ে জুতো নেই, তবুও চোখে ছিল অদ্ভুত এক শান্তি। তার সংসারে কেউ ছিল না, না বাবা, না মা, না স্ত্রী। সবাই হারিয়ে গেছে একদিন দুর্ভিক্ষের সময়। বেঁচে থাকার জন্য তার একমাত্র ভরসা ছিল জঙ্গল আর কুঠার। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই মাধব কুঠার কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত কালো জঙ্গলের দিকে। গ্রামবাসীরা দূর থেকে তাকিয়ে থাকত। কেউ বলতো, এ লোকটা পাগল। কেউ আবার বলতো, নিশ্চয়ই রাক্ষসের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। কারণ আশ্চর্যের বিষয় ছিল একটাই, মাধব কখনো জঙ্গলে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। যেখানে মানুষ গিয়ে মরেছে, সেখানে সে প্রতিদিন গিয়ে সুস্থ ফিরে আসে। দিন যেতে লাগল, গ্রামের অবস্থা আরও খারাপ হতে লাগল। একদিন গ্রামের প্রধানের ছেলেও জঙ্গলে গিয়ে আর ফিরে আসলো না। সেই দিন থেকে গ্রামের মানুষের মনে আগুন জ্বলে উঠল। তারা কাউকে দোষী করতে চাইছিল, আর সেই দোষ পড়ল মাধবের উপর। গ্রামে কানাঘুষা শুরু হলো, রাক্ষস একা কাজ করে না, মাধবী রাক্ষসকে খবর দেয়। গরিবের মুখোশ পরে সে রক্তের ব্যবসা করছে। মাধব কিছুই জানত না। সে প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত, রাতে ক্ষুধার্ত পেটে ঘুমাত। কিন্তু গ্রামের চোখে সে হয়ে উঠল এক অদৃশ্য অপরাধী। এক সন্ধ্যায় গ্রামের চৌকাঠে বড় সভা বসল। আগুন জ্বালানো হলো, চারপাশে ভয় আর রাগের গন্ধ। গ্রামের প্রধান গর্জে উঠল, আর নয়, আজ আমরা সত্য বের করব। একজন চিৎকার করে বলল, মাধবকে ধরো। আরেকজন বলল, ওকেই ফাঁসি দিতে হবে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মাধব কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ কয়েকজন শক্ত হাতে তাকে ধরে ফেলল। তার কুঠার কেড়ে নেওয়া হলো। চোখে মুখে ভয় নয়, বরং বিস্ময়। সে শুধু বলল, আমি কিছু করিনি ভাই। কিন্তু রাগান্বিত মানুষের কান তখন সত্য শুনতে রাজি নয়। গ্রামবাসীরা প্রকাশ্যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময় গ্রামের প্রান্তে ধুলো উড়িয়ে আসছিল এক অচেনা মানুষ। লম্বা দাড়ি, সাদা পোশাক, হাতে লাঠি, চোখে অদ্ভুত দীপ্তি। সে ছিল এক দরবেশ। দরবেশ ধীরে ধীরে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। আগুনের আলো তার মুখে পড়তেই সবাই চুপ করে গেল, যেন সেই মুহূর্তে বাতাসও থমকে গেছে। তার চোখ দুটো গভীর, শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়েছিল অজানা শক্তি। তিনি মাধবের দিকে তাকালেন, তারপর একবার চোখ বোলালেন উত্তেজিত গ্রামবাসীদের দিকে। তিনি ধীর কণ্ঠে বললেন, এই মানুষটিকে ফাঁসি দেওয়ার আগে কি একবারও ভেবে দেখেছ সত্যটা কি? গ্রামপ্রধান রাগে দাঁত চেপে বলল, এই কাঠুরে প্রতিদিন জঙ্গলে যায়, রাক্ষস কাউকে ছাড়ে না, শুধু ওকে ছাড়ে, এর মানে কি? দরবেশ হালকা হাসলেন। সেই হাসিতে বিদ্রুপ ছিল না, ছিল করুণা। তিনি মাধবকে কাছে ডাকলেন। মাধব কাঁপা গলায় বলল, হুজুর, আমি কিছু জানি না, আমি শুধু কাঠ কাটতে যাই। দরবেশ তখন লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন। শব্দটা যেন গর্জনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি বললেন, কালো জঙ্গলে সত্যিই রাক্ষস আছে, কিন্তু এই কাঠুরে তার দোসর নয়। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ বিশ্বাস করতে চাইছে, কেউ আবার আরও রেগে উঠছে। দরবেশ তখন আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, এই জঙ্গলে যে যায় সে ভয়ে কাঁপে, কিন্তু মাধব যায় আল্লাহর নাম নিয়ে। সে কাউকে ক্ষতি করেনি, তাই রাক্ষস তার ক্ষতি করতে পারেনি। গ্রামবাসীরা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এতদিন তারা যাকে শত্রু ভেবেছে, সে কি তবে নির্দোষ? দরবেশ আরও বললেন, রাক্ষস মানুষের ভয় খায়, লোভ খায়, পাপ খায়, আর তোমরা তোমাদের ভয়ের জন্য একজন নির্দোষকে হত্যা করতে যাচ্ছিলে। এই কথা শুনে অনেকের মাথা নিচু হয়ে গেল। কিন্তু গ্রামের কয়েকজন যুবক তখনও বিশ্বাস করতে চাইছিল না। তারা বলল, যদি সে নির্দোষ হয় তবে রাক্ষসকে মারবে কে? দরবেশ চোখ খুলে দৃঢ় কণ্ঠে বললেন, তোমরাই সবাই মিলে যাবে, একা নয়, একসাথে। ন্যায়ের শক্তি নিয়ে গেলে রাক্ষসও টিকতে পারে না। সেই রাতেই সিদ্ধান্ত হলো, মাধবকে মুক্ত করা হলো। তার গলায় থাকা দড়ি খুলে দেওয়া হলো। সে মাটিতে বসে পড়ে কাঁদতে লাগল, ভয়ে নয়, বাঁচার আনন্দে।
দরবেশ তার মাথায় হাত রেখে বললেন, কাল তুমি আমাদের পথ দেখাবে, কিন্তু কুঠার তুলবে না। পরদিন ভোরে পুরো গ্রাম একসাথে জঙ্গলের পথে রওনা হলো, হাতে লাঠি, বর্ষা, আগুন, কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের একতা। কালো জঙ্গলের ভেতর ঢুকতেই বাতাস ভারী হয়ে উঠল, পাখির ডাক থেমে গেল। হঠাৎ দূর থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো, মাটিও যেন কেঁপে উঠল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই রাক্ষস, বিশাল দেহ, আগুনের মতো চোখ, রক্তে ভেজা দাঁত। গ্রামবাসীরা প্রথমে ভয় পিছিয়ে গেল, কিন্তু দরবেশ জোরে বললেন, পিছাবে না, আজ ন্যায়ের বিচার হবে। মাধব সামলে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, এই জঙ্গল আমার রুটি দিয়েছে, রক্ত নয়। রাক্ষস গর্জে উঠল। তখন গ্রামবাসীরা একসাথে এগিয়ে গেল। আগুন, ভরসা আর সাহস নিয়ে তারা রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ লড়াই চলল। শেষে এক প্রচণ্ড আর্তনাদ দিয়ে রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ল। জঙ্গল আবার নীরব হল। গ্রামবাসীরা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারল, ভয় নয়, ভুলই তাদের সবচেয়ে বড় শত্রু ছিল। রাক্ষসের দেহ মাটিতে লুটিয়ে পড়তেই কালো জঙ্গলের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এতদিন যে জঙ্গল গর্জন আর মৃত্যুর গন্ধে ভরা ছিল, সেই জঙ্গল যেন হঠাৎ নিঃশ্বাস ফেলল। বাতাস হালকা হয়ে উঠল, আকাশের রং বদলাতে লাগল। পাখিরা আবার ডেকে উঠল, যেন বহুদিন পর তারা ভয় ছাড়াই কথা বলছে। গ্রামবাসীরা কেউ কথা বলছিল না, কেউ রক্তমাখা হাতে ভরসা ঝরে আছে, কেউ মাটিতে বসে হাঁপাচ্ছে। সবার চোখ পড়ল মাধবের দিকে। এতদিন যাকে তারা ঘৃণা করেছে, যাকে ফাঁসির দড়িতে তুলতে যাচ্ছিল, আজ সেই মানুষটাই তাদের সামনে নির্বাক দাঁড়িয়ে আছে। গ্রামপ্রধান ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে তখন আর রাগ নেই, আছে লজ্জা। সে মাথা নিচু করে বলল, মাধব, আমরা বড় ভুল করেছি। এই কথা শুনে মাধব কিছু বলল না। সে শুধু জঙ্গলের দিকে তাকিয়ে রইল। এই জঙ্গলই তাকে খাবার দিয়েছে, আবার এই জঙ্গলই তাকে মৃত্যুর দোরগড়ায় পৌঁছে দিয়েছিল। তার চোখে জল জমে উঠল, কিন্তু সে কাঁদল না। দরবেশ তখন সবার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, রাক্ষস মরে গেছে, কিন্তু যদি অন্যায় বেঁচে থাকে, তবে আবার নতুন রাক্ষস জন্ম নেবে। এই কথা গ্রামবাসীদের হৃদয়ে আঘাত করল। একে একে সবাই মাধবের সামনে এসে দাঁড়াল। কেউ পায়ে হাত দিল, কেউ চোখের জল ফেলল। এক বৃদ্ধা বলল, বাবা, আমাদের ক্ষমা করো, ভয় আমাদের অন্ধ করে দিয়েছিল। মাধব তখন প্রথমবার মুখ খুলল। শান্ত কিন্তু গভীর কণ্ঠে সে বলল, আমি ক্ষমা চাই না, আমি শুধু চাই আর যেন কোনো নির্দোষকে দোষী বানানো না হয়। গ্রামে ফেরার পথ ছিল নীরব, কিন্তু সেই নীরবতা ভয়ের নয়, অনুশোচনার। যখন তারা চন্দ্রবনে পৌঁছল, তখন পুরো গ্রাম তাদের জন্য অপেক্ষা করছিল। রাক্ষসের মৃত্যুর খবর আগেই ছড়িয়ে পড়েছে। মানুষ আনন্দে কাঁদছিল, কেউ সেজদায় পড়ে যাচ্ছিল। সেই দিন সন্ধ্যায় গ্রামের চৌকাঠে আবার আগুন জ্বালানো হলো, কিন্তু এবার সেই আগুন রাগের নয়, আলোয়ের। গ্রাম প্রধান ঘোষণা করল, আজ থেকে মাধব এই গ্রামের সম্মানিত মানুষ। গ্রামবাসীরা মাধবকে একটি জমি, একটি নতুন ঘর দেওয়ার সিদ্ধান্ত নিল। কেউ বলল, সে চাইলে গ্রাম প্রধানও হতে পারে। কিন্তু মাধব মাথা নাড়ল। সে বলল, আমি কাঠুরেই থাকতে চাই, মাটির কাছেই আমার শান্তি। সবাই দরবেশের দিকে তাকালো, কিন্তু আশ্চর্য, দরবেশ তখন আর সেখানে নেই। কেউ দেখেনি তিনি কখন চলে গেলেন। শুধু আগুনের পাশে তার লাঠিটা পড়েছিল। লাঠির গায়ে খোদাই করা ছিল একটা কথা, ন্যায় যেখানে, আমি সেখানেই। সেই দিন থেকে কালো জঙ্গল আর ভয়ের নাম রইল না। মানুষ গরু ছাগল নিয়ে নির্ভয়ে যেত, কিন্তু জঙ্গলের এক কোণে আজও মাধব প্রতিদিন কাঠ কাটে, আগের মতোই নীরবে, আগের মতোই সদ্ভাবে। আর চন্দ্রবনের মানুষ শিখে গেল এক কঠিন শিক্ষা, ভয় নয়, অন্যায়ই সবচেয়ে বড় রাক্ষস। রাক্ষসের মৃত্যুর পর কয়েকটা দিন গ্রামটা যেন নতুন করে শ্বাস নিতে শুরু করল। কিন্তু বাইরে যতই শান্তি ফিরুক, মানুষের মনের ভেতর তখনও অস্থিরতা কাজ করছিল, বিশেষ করে মাধবের মনে। সে আবার আগের মতোই ভোরে ঘুম থেকে উঠত, কুঠার কাঁধে নিত, কিন্তু পা দুটো জঙ্গলের দিকে যেতে গেলেই থমকে যেত। কালো জঙ্গল এখন আর আগের মতো ভয়ঙ্কর নয়, তবুও তার বুকের ভেতর জমে থাকা স্মৃতিগুলো সহজে মুছছিল না। একদিন ভোরবেলা কুয়াশার ভেতর দাঁড়িয়ে মাধব হঠাৎ সেই দরবেশের কথা ভাবল। এত বড় ঘটনার পর তিনি কোথায় গেলেন কেউ জানে না। মাধবের মনে প্রশ্ন জাগল, তিনি কি সত্যি সাধারণ মানুষ ছিলেন, নাকি আল্লাহর পাঠানো কোনো সতর্কবার্তা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মাধব আবার জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। জঙ্গলের গভীরে যেতে যেতে সে লক্ষ্য করল, যেখানে একসময় মৃতদেহ পড়ে থাকত, সেখানে এখন সবুজ ঘাস গজাচ্ছে। রাক্ষসের গুহার কাছে এসে সে থেমে গেল। সেই গুহার ভেতর থেকে একসময় মানুষের আর্ত চিৎকার শোনা যেত, আজ সেখানে নিস্তব্ধতা। মাধব সাহস করে ভেতরে ঢুকল। গুহার ভেতরে সে যা দেখল তা তার বুক কাঁপিয়ে দিল। সেখানে শুধু হাড়গোড় নয়,
ছিল মানুষের ব্যবহার করা জিনিস, ভাঙা হাড়ি, পুরনো কাপড়, এমনকি শিশুদের খেলনার টুকরোও। মাধব বুঝতে পারল, এই রাক্ষস শুধু হিংস্র প্রাণী ছিল না, সে ছিল মানুষের দুর্বলতার প্রতিফলন। মানুষের ভয়, লোভ আর বিভেদের শক্তি নিয়েই সে এতদিন বেঁচেছিল। সেদিন মাধব কাঠ নিয়ে ফিরল না, সে সোজা গ্রামের চৌকাঠে গিয়ে সবাইকে ডাকল। গ্রামের মানুষ জড়ো হলে সে গুহার ভেতরের সব কথা খুলে বলল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাগুলো ছিল পরিষ্কার। রাক্ষস শুধু জঙ্গলে ছিল না, সে বলল, সে আমাদের মনের ভেতরেও ছিল। এই কথা গ্রামের মানুষকে গভীরভাবে নাড়া দিল, বিশেষ করে সেই যুবকদের যারা সবার আগে মাধবকে ফাঁসি দিতে চেয়েছিল। তারা বুঝতে পারল, রাক্ষস মরেছে ঠিকই, কিন্তু যদি তারা আবার অন্যায় করে তবে নতুন কোনো রাক্ষস জন্ম নেবে। এর কয়েকদিন পর গ্রামে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে এক বৃদ্ধা স্বপ্নে দেখল, সাদা আলোয় ঘেরা সেই দরবেশ গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। পরদিন সকালে ঠিক সেই জায়গায় একটি পুরনো কবর পাওয়া গেল, যার কোনো নাম ফলক নেই, কেবল পাথরের গায়ে লেখা ছিল, সত্য চাপা দিলে অন্ধকার ফিরে আসে। গ্রামবাসীরা ভয় নয়, শ্রদ্ধায় নীরব হয়ে গেল। তারা বুঝল, দরবেশ হয়তো কখনো যাননি, তিনি শুধু দৃশ্যের বাইরে চলে গেছেন। সেই দিন থেকে গ্রামে একটা নিয়ম চালু হলো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মিলে বিচার করবে, কাউকে একাদোষী করা হবে না। মাধব আবার কাঠ কাটতে শুরু করল, কিন্তু এবার সে একা নয়, গ্রামের কয়েকজন যুবক তার সঙ্গে যেতে লাগল। তারা শুধু কাঠ কাটত না, জঙ্গল পাহারা দিত। কালো জঙ্গল ধীরে ধীরে হয়ে উঠল আলোর জঙ্গল। মানুষ আর প্রকৃতির মধ্যে আবার বিশ্বাস ফিরে এলো। তবুও গভীর রাতে মাধব কখনো কখনো অনুভব করত, জঙ্গলের একেবারে ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে। সেটা ভয়ের নয়, সতর্কতার চোখ, যেন কেউ বলছে, সময় গড়াতে লাগল। কালো জঙ্গল এখন আর সেই নামেই ডাকা হয় না, মানুষ তাকে ডাকতে শুরু করল নবজীবন বন নামে। কিন্তু মাধব জানত, জঙ্গলের নাম বদলালেও মানুষের মন বদলাতে সময় লাগে। সে আগের মতোই নীরবে কাজ করত, কারো প্রশংসায় গর্ব করত না, আবার কারো সন্দেহে ভাঙতেও না। তার ভেতরে যেন এক অদ্ভুত স্থিরতা জন্মেছিল। এক পূর্ণিমার রাতে বহুদিন পর আবার অশান্তির আভাস দেখা দিল। গ্রামের এক শিশু জঙ্গলে হারিয়ে গেল। মুহূর্তেই মানুষের মনে পুরনো ভয় ফিরে এলো। কেউ ফিসফিস করে বলল, রাক্ষস কি সত্যিই মরেছে? কেউ আবার চিৎকার করে উঠল, সব শেষ হয়ে যাবে আবার। সেই মুহূর্তে মাধব সবার সামনে এসে দাঁড়ালো। সে বলল, ভয় পেলে আমরা আবার হেরে যাব, আজ কেউ একা যাবে না। গ্রামবাসীরা এবার আর দোষ চাপাল না, সবাই মিলে জঙ্গল ঘিরে ফেলল। আগুন, আলো আর সাহস নিয়ে তারা গভীরে ঢুকল। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পাওয়া গেল। একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে কোনো রাক্ষস নেই, নেই রক্ত, নেই ভয়ের চিহ্ন। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক তখনই মাধব লক্ষ্য করল, গাছের ছায়ার ভেতর দাঁড়িয়ে আছে সেই দরবেশ। আগের মতোই সাদা পোশাক, শান্ত মুখ। শুধু মাধবই তাকে দেখতে পেল। দরবেশ মৃদু হেসে বললেন, আজ তোমরা জিতেছ। মাধব কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কে? দরবেশ বললেন, আমি কেউ নই, আমি শুধু তখনই আসি যখন মানুষ সত্য ভুলে যায়। এই কথা বলেই তিনি ধীরে ধীরে চাঁদের আলোয় মিলিয়ে গেলেন। সেখানে আর কেউ ছিল না, শুধু বাতাসে ভেসে থাকা এক অদ্ভুত প্রশান্ত। পরদিন গ্রামবাসীরা মাধবের কাছে এসে বলল, তুমি আমাদের নেতা হও। মাধব মাথা নাড়ল। সে বলল, নেতা একজন নয়, নেতা হলো ন্যায়। সে কুঠারটা তুলে নিল আগের মতোই, কিন্তু এবার তার কাঁধে শুধু কাঠ কাটার দায় নয়, ছিল মানুষের বিশ্বাস রক্ষা করার দায়। বছর পেরিয়ে গেল, চন্দ্রবন হয়ে উঠল আশেপাশের গ্রামগুলোর জন্য উদাহরণ। মানুষ বলতে লাগল, ওই গ্রামে রাক্ষস মরে গেছে। কিন্তু যারা সত্য জানত তারা বলতো, না, ওখানে অন্যায় মরেছে। আর কালো জঙ্গলের এক কোণে আজও বাতাস বইলে শোনা যায় এক নীরব শিক্ষা, ভয় সবচেয়ে বড় রাক্ষস নয়, অন্যায়ই সবচেয়ে ভয়ঙ্কর। সেই রাক্ষসকে হারাতে পারলেই যে কোনো জঙ্গল আলোর হয়ে ওঠে।